এখানে আপনারা যখন রাজনৈতিক কোনো সমাবেশ করতেন 24 সালের এই 5 আগস্টের আগ পর্যন্ত, সেখানে গোয়েন্দা যে তথ্য, গোয়েন্দা যে নজরদারি, কোথায় কে সমাবেশ করছে, কারা উপস্থিত হচ্ছে, কারা কি করছেন, গত 8 অক্টোবর আমরা দেখেছি চট্টগ্রামে একটি সমাবেশ শেষে বাংলাদেশের জাতীয় পতাকার উপরে ইসকনের গেরুয়া পতাকা তুলে দেওয়া হয়েছিল। তো সেই সব বিষয়ে সরকারের কাছে কি কোনো গোয়েন্দা তথ্য ছিল কি না? এমনকি সরকারের কাছে গোয়েন্দা, এই যে সর্বশেষ গত 2 দিন আগে যা ঘটলো, আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে হত্যা করার ঘটনা, সেখানে তাদের জড়ো হওয়া, ইসকনের নেতা বলেন, সনাতনী জাগরণ মঞ্চের, এইসব বিষয়ে সরকারকে কোনো কিছু জানাতো না, জানায়নি গোয়েন্দা সংস্থাগুলো? সরকার কি ব্যবস্থা নিয়েছে? ধন্যবাদ আপনাকে। আপনি জানেন গোয়েন্দা সংস্থা বা দেশের আইন শৃঙ্খলা বাহিনীগুলো একটা পুনর্গঠন প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাচ্ছে। 5ই আগস্টের পরিবর্তনের পরে দেশে যে ক্ষতটা তৈরি হয়েছে, এর আগে থেকেই দেশে নানা দুঃশাসন, অপশাসনের ফলে পুলিশ প্রশাসন বা আইন শৃঙ্খলা বাহিনীতে যেই ধরনের দলীয়করণ করা হয়েছে, এই দলীয়করণের ফলে তাদেরকে 5ই আগস্টের পরে তাদেরকে কাজে লাগানোটাই ছিল একটা চ্যালেঞ্জ, এবং তাদেরকে কাজে এই চ্যালেঞ্জটাকে ওভারকাম করার জন্য সরকারকে অনেকগুলো পদক্ষেপ নিতে হয়েছে, কিছু পরিবর্তন করতে হয়েছে। পুনর্গঠনের একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাচ্ছে। এই প্রক্রিয়াটা এখনও চলমান আছে, এই প্রক্রিয়াটা শেষ হয়নি। কিন্তু এর মানে এই না যে প্রক্রিয়া চলমান থাকা অবস্থায় কোনো গোয়েন্দা তথ্য সরকারকে কেউ দেবে না বা কেউ সহযোগিতা সরকারকে করবে না। গোয়েন্দা সংস্থাগুলো ডেফিনেটলি তারা কাজ করছে, তারা সরকারকে সহযোগিতাও করেছে। একটা ঘটনা ঘটেছে, যে ঘটনাটা ঘটেছে সেটা খুবই দুঃখজনক, সেটা প্রতিরোধ করা যায়নি। এটা যদি মনে করেন তাহলে এটা অবশ্যই সরকারের ব্যর্থতা। কিন্তু আমি মনে করি যে এর বাইরেও আরও যে ঘটনাগুলো ঘটতে পারতো এই ঘটনাকে কেন্দ্র করে, যেটা মান্না ভাই বলেছেন যে বাংলাদেশের মানুষ অসাধারণ সহিষ্ণুতার পরিচয় দিয়েছেন, ধৈর্যের পরিচয় দিয়েছেন। বাংলাদেশের মানুষ এবং মানুষের পাশাপাশি বাংলাদেশের রাজনৈতিক দলগুলো, যে তারা তাদের যে নেতাকর্মী, তাদেরকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন। আপনি জানেন যে এই ঘটনাটা ঘটেছে এটা চট্টগ্রামে আপনার এমনিতেই আমাদের ধরেন ধর্মভিত্তিক যে রাজনৈতিক দলগুলো আছে, বিশেষ করে ইসলাম ধর্মভিত্তিক যে রাজনৈতিক দল, তাদের চট্টগ্রাম একটা মোটামুটি শক্ত ঘাঁটি। হেফাজতে ইসলামের একটা বড় অবস্থান আছে চট্টগ্রামে। তো এইরকম একটা জায়গাতে এই ঘটনার পরে একটা বিস্ফোরণ ঘটতে পারত। একটা আশঙ্কা ছিল যে এটা নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে, কিন্তু সেটা এখন পর্যন্ত হয়নি। এবং সেটা যে হয়নি তার কৃতিত্ব মানুষকে আপনি অবশ্যই দেবেন, রাজনৈতিক দলগুলোকেও দেবেন, কিন্তু আপনি এর পাশাপাশি সরকারকেও কিছুটা কৃতিত্ব দিতে হবে বলে আমি মনে করি, এবং গোয়েন্দা সংস্থাগুলোকেও কিছু কৃতিত্ব দিতে হবে। তারা কাজ করেছে, তারা কাজ করছে, এবং তারা অনেক কিছু আছে যেগুলো পর্দার আড়ালে থেকে যায়। অনেক ঘটনা আছে যেগুলো ঘটে না গোয়েন্দা সংস্থার হস্তক্ষেপের কারণে, যে কারণে আমরা জানতে পারি না। কিন্তু তাদেরকে সম্পূর্ণরূপে ব্যর্থ বলবো না আমি। তারা পুনর্গঠনের মধ্য দিয়ে আছেন। এই পুনর্গঠনের মধ্য দিয়েও তাদের পক্ষে যতটুকু করা সম্ভব তারা সাধ্য অনুযায়ী চেষ্টা করছে, এবং সরকারও তাদের কাছ থেকে প্রয়োজনীয় সহযোগিতাটুকু পাচ্ছে। কিন্তু আমার আরেকটা প্রসঙ্গ ছিল যে ভারতীয় গণমাধ্যমে শুধু প্রতিবেদন প্রকাশের মধ্যেই কিন্তু সীমাবদ্ধ আমরা দেখছি না, যে সেটা একেবারে টোটালি সাইফুল ইসলাম আলিফকে চিন্ময় কৃষ্ণের আইনজীবী হিসেবে ভুলভাবে যেমন সংবাদ হচ্ছিল, তেমন আন্তর্জাতিক গণমাধ্যমে আমরা দেখেছি, একটি বড় আন্তর্জাতিক গণমাধ্যম, সেখানেও কিন্তু একটি সংবাদ প্রকাশ করা হয়েছে, এবং সেটি যদিও তারা পরবর্তী সময়ে প্রত্যাহার করে নিয়েছে। প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশের মানে ধর্মীয় যে সাম্প্রদায়িক যে সম্প্রীতির একটি দেশ, বিশ্বে কিন্তু নানান সময় এটি কিন্তু প্রমাণিত হয়েছে। তো এইসব বিষয়ে সরকার কি পদক্ষেপ নিয়েছে? যে ভারতের গণমাধ্যম তো শুরু থেকেই বাংলাদেশের সংখ্যালঘু সব বিভিন্ন ধর্মের মানুষ, তারা এখানে নিরাপদ নয়, তাদের উপর সহিংসতা বাড়ছে। অবশ্যই গত দুর্গাপূজার সময়ও তারা এইসব বিষয়ে যে আপনি যে উদ্বেগের কথা জানিয়েছেন, এটা আমরাও জানি এবং আমরাও উদ্বিগ্ন। এবং এই অপতথ্যের যে আমাদের যে চ্যানেলগুলো আছে, আমাদের নিজস্ব চ্যানেলে আমরা কিন্তু এটার প্রতিবাদ করেছি, ক্ষেত্র বিশেষে ডিবাঙ্ক করেছি। আমরা বলেছি যে এগুলো মিথ্যা। আমরা আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ আছে, সেখানে বলেছি, আমাদের টুইটার অ্যাকাউন্ট, সামাজিক যোগাযোগ মাধ্যম, আমরা আমাদের সরকারিভাবে আমরা চেষ্টা করেছি। শুধু আমরা নয়, ইন্ডিপেন্ডেন্ট যে ফ্যাক্ট চেকার আছে বাংলাদেশে যারা কাজ করছে, তারাও কিন্তু এই অপতথ্যগুলোকে শনাক্ত করে তারা কিন্তু জানিয়েছে এগুলো যে মিথ্যা। আপনি একটি আন্তর্জাতিক গণমাধ্যমের কথা বলেছেন। দেখেন, সেদিন রাত্রে যেই ঘটনাটা ঘটলো, সেদিন রাত্রে ভারতীয় অনেকগুলো গণমাধ্যমে মিথ্যা এই তথ্যটা প্রচার করছিল, এবং এই আন্তর্জাতিক গণমাধ্যম যেখানে একসময় আমিও নিজেও কাজ করেছি, এটা খুবই সুনামধন্য একটা সংবাদ সংস্থা। তো তারা যখন রিপোর্টটা করেছে এবং এই রিপোর্টটা যখন আমাদের কাছে নজরে এসেছে,
আমরা ততক্ষণে কাজ করছিলাম, কারণ আমরা নিশ্চিত হওয়ার চেষ্টা করছিলাম যে আসলে যে আইনজীবীকে হত্যা করা হয়েছে তিনি আসলে চিন্ময় দাসের আইনজীবী ছিলেন কিনা। আমাদের কাছে যদি কংক্রিট কোনো এভিডেন্স না থাকে আমাদের পক্ষে এটা চ্যালেঞ্জ করা না, সেটা তো ওকালতনামায় তো ইতিমধ্যে মানে মামলা শুরুতেই গোয়েন্দার কাছে, আইনজীবীদের কাছে আছে। সেটা আমি আপনাকে নিজের বাংলাদেশের টেলিভিশনগুলো আমরা যারা খবর করেছি সেখানে কিন্তু সেখানে বলেছি আমরা, তাহলে সরকার কেন পেল না? বাংলাদেশের টেলিভিশনে আপনারা খবর দিয়েছেন সেটা আমরা জানি, সে বাংলাদেশের পত্রপত্রিকাও দিয়েছে, কিন্তু আমরা যেহেতু সরকারের পক্ষ থেকে যদি আমরা কোনো কিছু বলতে চাই তাহলে আমাদেরকে বাংলাদেশের টেলিভিশনের খবরটাও কিন্তু চেক করতে হয়। বাংলাদেশের টেলিভিশনের সব খবর যে সবসময় সত্য আমরা এটা ধরে নিই না, বাংলাদেশের পত্রপত্রিকাতেও ভুল থাকতে পারে। যেমন এই খবর সংক্রান্ত খবরেই কিন্তু বাংলাদেশের অনেকগুলো পত্রপত্রিকা, বাংলাদেশের সবচেয়ে বড় পত্রিকা যেটা, সেটাও বলেছে যে সাইফুল ইসলাম আলিফ সরকারের আইনজীবী। উনি সরকারের আইনজীবী না, উনি একজন সাধারণ আইনজীবী, কিন্তু উনি যে সরকারের আইনজীবী না, সাধারণ আইনজীবী, এবং উনি যে চিন্ময় দাসেরও আইনজীবী না, এই তথ্যগুলো কিন্তু সরকারকে অফিসিয়াল চ্যানেলে নিশ্চিত হতে হয়েছে, এবং নিশ্চিত হওয়ার পরেই কিন্তু সরকারকে এই তথ্যগুলো সবাইকে জানাতে হয়েছে যে এটা ভারতীয় গণমাধ্যমগুলো অপতথ্য ছড়াচ্ছে বা এটা নিয়ে যে বিভ্রান্তিগুলো আছে এই বিভ্রান্তিগুলো। রয়টার্সের মতো একটা সংবাদ সংস্থা যখন কোনো সংবাদ প্রকাশ করে তখন কিন্তু তারা অনেক ভেবেচিন্তে করে বলে আমরা ধরে নিই। তাদের দেওয়া তথ্যটাকে যখন আমি চ্যালেঞ্জ করব সরকারের পক্ষ থেকে, আমাকে শতভাগ নিশ্চিত হতে হবে। আমরা কিন্তু সেদিন রাত্রেই তাৎক্ষণিকভাবে ওই নিউজটাকে ফেক নিউজ বলে আমাদের অফিসিয়াল ফেসবুকে ঘোষণা দিয়েছি যে রয়টার্স যে নিউজটা করেছে এটা একটা ফেক নিউজ। মান্না ভাই উনি অভিজ্ঞ রাজনীতিবিদ, আপনি একজন অভিজ্ঞ সাংবাদিক, আপনি জানেন রয়টার্সের মতো একটা সংবাদ সংস্থার একটা সংবাদকে ফেক নিউজ বলতে হলে কতভাবে নিশ্চিত হতে হয়। আমরা শুধু এটাকে ফেসবুকে ফেক নিউজ ঘোষণা দিয়ে সরকার কিন্তু বসে থাকেনি। আমরা রয়টার্সকে সেদিন রাত্রেই জানিয়েছি যে তোমরা একটা ভুল নিউজ দিয়েছো বাংলাদেশ সম্পর্কে, এবং রাত পোহাবার আগেই তারা সেই সংবাদটিকে সংশোধন করেছে। শুধু সংশোধন করেনি, আমরা যখন সকালে আমরা দেখলাম যে ওই সংবাদটার সাথে একটা ভিডিও আছে, যে ভিডিওটা আসলে চট্টগ্রামের ঘটনার সাথে কোনোভাবে সম্পর্কিতই নয়। রয়টার্সের চট্টগ্রামের ঘটনার সাথে ভিডিও দিয়েছে মোল্লা কলেজের ঘটনা। আমরা রয়টার্সকে তাৎক্ষণিকভাবে জানিয়েছি যে এই ভিডিওটা মিসলিডিং। এই ভিডিওর মাধ্যমে মনে করা হচ্ছে যে বাংলাদেশে একটা দাঙ্গা পরিস্থিতি তৈরি হয়েছে, এটা সত্য নয়। রয়টার্স কিন্তু সেই ভিডিওটাও রিমুভ করেছে। আপনি নিজে একটা টেলিভিশন চ্যানেলের হেড অফ নিউজ, আপনি জানেন আপনাকে যখন কোনো সংস্থা বা কোনো ব্যক্তি যখন আপনার কোনো কন্টেন্ট নিয়ে চ্যালেঞ্জ করে এবং আপনাকে রিকোয়েস্ট করে যে আপনি আপনার কন্টেন্টটা সরিয়ে নেন, আপনিও কিন্তু রিগারাস একটা স্ক্রুটিনির মধ্যে দিয়ে যান। আপনি অনেকভাবে নিশ্চিত হন যে আপনি ভুল করছেন নাকি আপনাকে যে বলছে সে ভুল করছে। রয়টার্স আমাদের চ্যালেঞ্জের পর তার নিজস্বভাবে অনুসন্ধান করে তারা নিশ্চিত হয়েছে যে তারা ভুল করেছে। আমরা এখানে তাদেরকে সঠিকভাবে চ্যালেঞ্জ করেছি এবং তারা সংবাদটি কারেক্ট করেছে। আপনার কথার, আপনি সরকারের পক্ষে যেহেতু প্রধান উপদেষ্টা ডেপুটি প্রেস সেক্রেটারি হিসেবে আপনি সরকারকেই ডিফেন্ড করবেন।